নমস্কার, দেখছেন পিবি 24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ। আছে ফোন আলাপে আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছেন যে অনেকটাই বামেরা উজ্জীবিত সিপিআইএম রাজ্য কমিটির নূতন রাজ্য সম্পাদক ঘোষণা করেছে এবং জিতেন চৌধুরীকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত নতুন করে রাজ্য কমিটির বৈঠক হচ্ছে, সেখানে রাজ্য কমিটি গঠিত হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্ব জিতেন চৌধুরী পালন করবে। এবং সেই জিতেন চৌধুরীকে দায়িত্ব দেওয়ার পর থেকেই বাম কর্মী সমর্থকদের মধ্যে একটি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং কেউ কেউ বলছেন যে অনেকটাই বামেরা উজ্জীবিত হয়েছে। এবং তিনি এই দায়িত্ব গ্রহণ করার পর সংবাদ মাধ্যমের সামনে মিলিত হওয়ার পর যে বক্তব্য তিনি রেখেছেন, দীর্ঘ কয়েক মিনিট তিনি তার মতো করে বক্তব্য রেখেছেন, তা থেকে একটি অংশ বা কয়েকটি অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং যেভাবে বাম কর্মীরা উজ্জীবিত, সেটা কি মনে হয় যে 2023 পর্যন্ত সেই উদ্দীপনা তারা ধরে রাখতে পারবে? এইতে করে বামেদের যে উজ্জীবিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, নাকি 23 পর্যন্ত জিতেন চৌধুরী সেই অর্থে কোনো চমক বা এমন কোনো মিরাকেল যে বামেদের একেবারে ঘরমুখী হয়ে গেছে, একেবারে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারবে না? তিনি কি হাল ফেরাতে পারবেন? কি মনে হয় আপনাদের? এই প্রসঙ্গ বা আপনাদের প্রতিক্রিয়া মতামত শুনবো, কিন্তু তার আগে তার বক্তব্যের একটি অংশ আমরা শুনি। হ্যাঁ, এটা তো যেহেতু রাজ্য সম্পাদক প্রয়াত হয়েছেন, সেই জায়গাতে যে কোনো একজন কাউকে তো দায়িত্ব নিতে হতো। আজকে পার্টি রাজ্য কমিটি সে দায়িত্ব আমার হাতে যে অর্পণ করেছে, এটা নিশ্চয়ই এই সময়তে আমাদের দেশ এবং রাজ্যের যে কঠিন রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকেই, এবং সেই জায়গায় ত্রিপুরাজ্যের অবস্থা আরো জটিল, এই মুহূর্তে এই দায়িত্ব পাওয়া নিশ্চয়ই একটা খুবই চ্যালেঞ্জিং। তবে সম্পাদকের দায়িত্ব পাওয়া হিসাবেই যে আমি এই চ্যালেঞ্জের যে গ্রহণ করব প্রথম, এটা নয়। যে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে এই ত্রিপুরার যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর থেকেই, তখন থেকেই আমি এই সম্পাদক মন্ডলীর সদস্য ছিলাম, যে যৌথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার অন্যতম একজন শরিক হিসেবে কাজ করে আসছি। তো এখন সম্পাদক মানে সবটার একটা সমন্বয়ক। আমাদের পার্টি সমস্ত সিদ্ধান্ত, লড়াই সংগ্রাম বা যে কোনো কিছু মোকাবেলা করার ক্ষেত্রেতে আমরা যৌথভাবে সিদ্ধান্ত আমরা নিই এবং যৌথভাবে সেটা মোকাবেলা আমরা করি। তো এই ক্ষেত্রেতে আমাকে সেই সমন্বয়কের ভূমিকা নিতে হবে এবং অতীতেও আমি যেরকম ভাবে কাজ করেছি, যে দায়িত্ব নিয়ে আগামী দিনেও সেভাবে কাজ করব। এই ক্ষেত্রেতে যেহেতু যে সমন্বয়ক অর্থাৎ সম্পাদক, এতে অবশ্যই একটু বেশি দায়িত্ব হলো। আমি চেষ্টা করব যে সর্বশক্তি দিয়ে সে দায়িত্ব সম্পাদন করার জন্য এবং আমাদের সামনে তিনি সর্বশক্তি দিয়ে সেই দায়িত্ব পালন করবেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যেটা 2023 অর্থাৎ হাতে আর বেশি সময় নেই, ঠিক সেই সময় পর্যন্ত দল যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি এবং যেভাবে দলীয় নেতৃত্বরা বলছেন যে একটি দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে বাম কর্মী সমর্থক এবং নেতৃত্বদের যেতে হচ্ছে। একে তো তাদের পার্টি কার্যালয়গুলোতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হুজ্জুতির ঘটনা, দ্বিতীয়ত তাদের পার্টি কর্মীদের বাড়িতে গিয়ে হামলা, হুজ্জতি, এবং তার উপর মিথ্যে মামলায় ফাঁসানোর যে অভিযোগ করা হচ্ছে বাম নেতৃত্বদের, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই দলকে বা দলীয় কর্মীদের কতটা উজ্জীবিত করতে পারবেন তিনি? কি মনে হয়? 9436495649 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া তুলে ধরতে পারবেন। একজন দর্শক রয়েছে। নমস্কার, কে বলছেন?
বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আরো কি বলেছিলেন, দায়িত্ব নেওয়ার পর সঠিকভাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন সেই দায়িত্ব পালন করার, এবং একেবারে দায়িত্ব নেওয়ার পরপরই ঠিক কোন বিষয়টাতে জোর দেবেন তিনি কি বলেছেন আরো শুনবো। নির্বাচনের ফলাফল এটা একদম সম্পূর্ণ মানে মানে সাময়িক, টেম্পোরারি ফেনোমেনা। কারণ ভারতীয় জনতা পার্টি আইপিএফটির যে ধরনের যে বেলাগাম আক্রমণ, এর থেকে বাঁচার জন্য সে সময় তো মানুষ মনে হয়েছে কৌশলগত ভাবে আর একটা দল যে স্লোগান তুলেছে তার সাথে থেকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটিকে শিক্ষা দেব, তাদেরকে আমরা রুখব। এটাই হলো এডিসির ফলাফল। কিন্তু এডিসি যারা আজকে ক্ষমতায় গেছে তারা ভাবছে তারা যে স্লোগানটা তুলেছিল বা এখনো এটা কোথাও কোথাও এক এক জায়গায় এক রকম ভাবে আওড়াচ্ছে, ত্রিপুরা ল্যান্ডের জায়গা থেকে এটা ত্রিপুরা ল্যান্ড, এটা যে একটা অবাস্তব, এটা একজন দর্শক রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আপনারা যে টপিকটা দেখেছেন উজ্জীবিত, সেই টপিকটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই আর কি। হ্যাঁ বলুন। ঘটনা হলো আপনি বলেছেন যে বামপন্থী কর্মীরা নাকি ঘোরমুখী, মানে প্রথমে একটা কথা বলেছেন যে বামপন্থী কর্মীরা নাকি ঘোরমুখী, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে বামপন্থী কর্মীরা একবারে 3 তারিখের পর থেকে যেভাবে মাঠে পড়ে, মানে মাঠ কামড়ে পড়ে আছে, সেই জিনিসটা কিন্তু লক্ষণীয় বিষয়। মার খাচ্ছে, বাড়ি ঘর আক্রমণ হচ্ছে, তারপরে কিন্তু বামপন্থী কর্মীরা রাস্তায় আছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, জেলে যাচ্ছে, তারপরে বামপন্থী কর্মীরা রাস্তায় আছে। এবং আজকে যে জিতেন্দ্র চৌধুরী যে পার্টির সম্পাদক হয়েছে, বামপন্থী কর্মীরা অবশ্যই উজ্জীবিত হচ্ছে। কারণ আজকে পাহাড়ের মধ্যে থেকে যশোর দেববর্মা তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি একসময় পার্টির সম্পাদক ছিলেন। 88 থেকে 93 সময়ে পার্টির সম্পাদকের ভাব তিনি গ্রহণ করেছিলেন। তারপরে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই কায়দায় হয়তো বামপন্থীরা তারা আবার ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় একজন যশোর দেববর্মাকে পেয়েছে, জিতেন্দ্র চৌধুরী, তিনি যশোর দেববর্মার যোগ্য উত্তরসূরি। হয়তো সেইভাবে মানুষ আরো উজ্জীবিত হবে এবং পাহাড়ি এলাকার যে সংগঠন গণমুক্তি পরিষদ, এটা আরো বেশি উজ্জীবিত হবে। এবং শেষ কথার এক কথা হলো কি, আজকের পর থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে আজকের পর থেকে না, অনেকদিন আগে থেকে আমরা যা ধারণা করতে পেরেছিলাম 2023 সালে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকারটা গঠন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এইভাবে মানুষ আজকে ঘর থেকে বেরোচ্ছে, এইভাবে ঘর থেকে বেরোনোর এই ট্রেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন এলাকায়। মানুষ কিন্তু আর ঘরে বসে থাকবে না। আজকে মানুষ ঘর থেকে বেরোচ্ছে, কালকে মানুষ প্রতিরোধের রাস্তা দিয়ে বেরিয়ে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকারকে গঠন করেছে। একদম নিশ্চিত এই যে বামফ্রন্ট সরকার গঠন নিশ্চিত, এবং জিতেন্দ্র চৌধুরীর মানিক সরকারের নেতৃত্বে এই ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার গঠন করবে। কোনো অশুভ শক্তি নেই এই সরকারকে আটকানো। বামফ্রন্ট সরকারই এই যোগ্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। গৌতম দাস যিনি রাজ্য সম্পাদক ছিলেন, তিনি সে অর্থে জনপ্রতিনিধি হননি বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি একেবারে সংগঠনকে ঢেলে সাজানোর কাজ করেছেন, সংগঠনকে ধরে রাখার কাজ করেছেন, সংগঠনের যাবতীয় কাজ এবং সাংগঠনিক কাজকর্ম তিনি দেখেছেন। ঠিক সেই জায়গায় জিতেন চৌধুরী জনপ্রতিনিধি ছিলেন, রাজ্যের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিধায়কের দায়িত্ব পালন করেছেন এবং তিনি লোকসভায় সাংসদের দায়িত্ব পালন করেছেন। ঠিক সেই জায়গায় সংসদীয় রাজনীতি এবং সাংগঠনিক যে রাজনীতি, উভয় বিষয়টাকে একেবারে ভারসাম্য রাখাটা কি তার পক্ষে সম্ভব হবে এই মুহূর্তে? সংগঠনকে ঢেলে সাজানো সম্ভব? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের আজকের এই প্রোগ্রামটা খুব ভালো, উজ্জীবিত। আসলে বিষয়টা হলো বামপন্থীদের কাছে নতুন করে উজ্জীবিত হওয়ার কিছু নেই, কারণ বামপন্থীরা বরাবরই উজ্জীবিত আছে। কারণ বামপন্থীদের শরীরে যেহেতু ঝান্ডাটা লাল, সেহেতু শরীরের রক্তটাও লাল, এবং মানুষের জন্য সরকারের ক্ষমতায় থাকলেও
মানুষের জন্য উজ্জীবিত হয়ে কাজ করে এবং সরকারের ক্ষমতায় না থাকলে উজ্জীবিত হয়ে কাজ করে। যেহেতু আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি উনি প্রয়াত হয়েছেন, সেই জায়গায় কমরেড জিতেন চৌধুরী নতুন ভাবে দায়িত্ব পেয়েছেন। সেই জায়গায় পাহাড় থেকে সমতল সব জায়গায় উজ্জীবিত হওয়ারই কথা। এটাই বলতে চাইছি আর কি, যে উজ্জীবিত হবে এবং ত্রিপুরা আগামী দিনে উজ্জীবিতই থাকতে চাই। ধন্যবাদ। এই সিদ্ধান্ত কিংবা এই নূতন রাজ্য সম্পাদকের যে ঘোষণা, সেই ঘোষণা বাম কর্মী শিবিরে বা বাম শিবিরে কতটা উদ্দীপনা নামিয়ে আনতে পারে, কি মনে হয় আপনাদের? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। দেখুন, উজ্জীবিত আজকের অত্যন্ত সময় উপযোগী। আগে রাজ্য সম্পাদক ছিলেন, প্রয়াত রাজ্য সম্পাদক, যে আরব্ধ কাজ, সেই কাজগুলি আমাদের নতুন সম্পাদক নিযুক্ত করছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য থেকে। এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য। পাশাপাশি এই আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বামপন্থীরা অপেক্ষা করে আছেন শুধু নীতি এবং আদর্শের উপর। সুতরাং এই ক্ষেত্রে বামপন্থী উজ্জীবিত আর উজ্জীবিত হওয়ার কোনো কারণ নেই। অনেক গতানুগতিক ভাবেই এগুলি কাজ চলবে এবং আগামী সাংগঠনিক কাজ আরো বলিষ্ঠ আকার ধারণ করবে, সেটাই আশা রাখি। নমস্কার। ধন্যবাদ। দীর্ঘ 25 বছর যে বামেরা রাজ্যে ক্ষমতায় ছিল, সে বামেরা যে 3.5 বছরে অর্থাৎ ক্ষমতায় না আসার পর যে 3.5 বছর অতিক্রান্ত হয়েছে, তার প্রথম কয়েক বছর দেখা গিয়েছে একেবারে বিভিন্ন অভিযোগে বা বিভিন্ন হামলায় হুজ্জতিতে জর্জরিত হয়ে পড়েছিল। তারপর থেকে অভিযোগ করতে শুরু করে, সম্প্রতি তাদের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নতুন রাজ্য সম্পাদক কতটা হাওয়া লাগাতে পারে সেই পালে? নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে আপনাদের প্রসঙ্গ উজ্জীবিত এবং সঠিক এবং খুব আনন্দের খবর। এবং আমরা দেখছি যখন থেকে এই রাজ্য সম্পাদক, নতুন রাজ্য সম্পাদক দায়িত্ব গ্রহণ করছেন আজকে, তখন থেকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ওনার প্রতি কর্মী সমর্থকদের যে একটা উৎসাহ উদ্দীপনা, সেটা উজ্জীবিত এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে। তো প্রথমে আমি ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামী দিনে ওনার নেতৃত্বে সংগঠন, পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সাথে সাথে এই সময়ে যে সরকারের যেই বিরোধীদের উপর আক্রমণ, বিরোধীরা কর্মীদের উপর যেভাবে আক্রান্ত হচ্ছে এবং এই যে আক্রমণের ঘটনাগুলি ঘটছে, সেটাকে নিয়ে উনি 2018 সালের আগে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব নেতৃত্বে যে কায়দায় সরকারকে ঘেরাও করার জন্য চেষ্টা করেছে, একই ভূমিকা পালন করবে বর্তমান রাজ্য রাজ্য সম্পাদক। এবং এটা করলেই একমাত্র বিজেপিকে রোখা যাবে, নতুবা শুধুমাত্র আগে যিনি সম্পাদক ছিলেন উনি কোনো একটা ঘটনা ঘটলে শুধু একটা সাধারণ সাংবাদিক সম্মেলন করে নিন্দা এরকম করলে তো শুধু হবে না। রাস্তায় নেমে জনগণকে নিয়ে সরকারের নীতির বিরুদ্ধে কথা বলতে হবে এবং জনগণকে একত্রিত করে আগামী দিনে লড়াই করাটা একদম অত্যন্ত জরুরি। এবং এই সময়ে রাজ্য সম্পাদকের যে দায়িত্ব পেয়েছেন জিতেন্দ্র চৌধুরী, উনি এই কর্মী সমর্থকদের মনকে আরো উজ্জীবিত করেছে এবং আগামী দিনে সরকার পাহাড়ের সমতলে একই 2013 সালে যে নির্বাচন হয়েছিল, 50টা আসন নিয়ে সরকার গঠন করেছে এবং 2023-ও এই বামপন্থী সরকার আবার পুনরায় আসবে 50টার উপর সিট নিয়ে। এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর দাবিদারও জিতেন্দ্র চৌধুরী, এটাই বলে রাখা আমার পক্ষ থেকে মনে হয় এরকমই হবে। এই নেতৃত্বেই আগামী দিনে সরকার বামপন্থী আবার গঠন করবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্রশ্ন হচ্ছে, যেভাবে উজ্জীবিত এবং খুব স্বাভাবিকভাবেই আজ এই ঘোষণা করার পর বা হবার পর সামাজিক মাধ্যম থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় যেভাবে উজ্জীবিত হবার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে, সেটা 2023 পর্যন্ত কতটা থাকবে, কতটা স্থায়ী হবে?
আদৌ কি হবে? নমস্কার, কে বলছেন? নমস্কার, বিলোনিয়া বাতকরা থেকে বিরাজুল বলছি। হ্যাঁ বলুন। উজ্জীবিত নাকি হতাশাগ্রস্ত, ওনার বক্তব্য, উনি বক্তব্য রাখার সময় উনি বলেছেন যে একটা দুঃসময়, সত্যি সিপিএম এর একটা দুঃসময় চলছে। আর জিতেন চৌধুরী ওনার অ্যাক্টিভিটিজ সেটা পরীক্ষিত। উনি নতুন করে রাজনীতিতে আসেননি, উনি সম্পাদক মন্ডলীর সদস্য দীর্ঘদিন ছিলেন, উনি বিধায়ক মন্ত্রী ছিলেন, উনি এমপি ছিলেন। এমপি থাকাকালীন ত্রিপুরাবাসীকে উনি কি দিয়েছেন শুধুমাত্র একটা জিনিস কি বলতে পারবে কিনা জানি না। উনি ওনার নেতৃত্বে লোকসভা নির্বাচন হয়েছে, জিরো পেয়েছেন। ওনার নেতৃত্বে এডিসি নির্বাচন হয়েছে, উনি জিরো পেয়েছেন। গতকালকে পৌনি অনুষ্ঠানে আমি বলেছিলাম আমাদের রাজনগর চৌধুরী রাজনগরে বরপাতুরে সোনাপুরে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, সেখানে বিশাল অংশের মানুষ যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। আজকে 566 জন সিপিএম থেকে সেখানে যোগদান করেছেন। বিলোনিয়াতে যখন এই ধরনের মানুষ 3000-এর উপর যখন যোগদান করেছিলেন, তাপস দত্ত এবং বিধায়ক বাসুদেব মজুমদার ওনারা স্পষ্টীকরণ চেয়েছিলেন যে কারা কারা যোগ দিয়েছেন, নাম চেয়েছিলেন কিংবা ফটো চেয়েছিলেন। আজকে আমি কয়েকজনের নাম বলছি, এখানে তুমি নাম বলা যাবে না, বিশেষ করে আমাদের না, সেটা বিরাজবাবু আপনার কাছ থেকে তো নামটা চাননি, তারা দলের কাছ থেকে চেয়েছেন। আপনি কি তাহলে বিজেপি দলকে রিপ্রেজেন্ট করছেন এই অনুষ্ঠানে? না, তাহলে আপনি কেন বলবেন? আমরা তো তাপস বাবুর সেই নাম যে চেয়েছেন সেটা আপনার কাছে আমরা জিজ্ঞেস করিনি, তাপস বাবু দলের কাছে জিজ্ঞেস করেছে। দলের কাছে যদি কোনো নাম থাকে বা আপনি যদি দলকে রিপ্রেজেন্ট করে থাকেন, দলীয়ভাবে সেই নামটা তাপস বাবুর কাছে গিয়ে পাঠাবেন। যাই হোক, সঙ্গে থাকবেন। যেভাবে একেবারে জিতেন চৌধুরীকে যখন নতুন ভাবে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারপর তিনি সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এরপর থেকে রাজ্য জুড়ে বাম কর্মী সমর্থকদের মধ্যে একটি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সেটা কতটা স্থায়ী হবে? 2023 পর্যন্ত সেই উদ্দীপনা একেবারে ক্ষমতা দখল করা পর্যন্ত কি পৌঁছতে পারবে, বা বামেদের পালে কি সেটা হাওয়া তুলতে পারবে, নাকি এই পর্যন্তই, সামাজিক মাধ্যম পর্যন্তই? কি মনে হয় আপনাদের? নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। উজ্জীবিত, আসলে উজ্জীবিত না, সেটা ত্রিপুরায় যে এখনো বর্তমানে জীবিত আছে, কারণ বামেদের একটা সাংগঠনিক এখন বিষয়টা হলো 25 বছর পরে জিতেন চৌধুরীকে রাজ্য সম্পাদক করেছেন, সেটা পার্টিগত সেই সিদ্ধান্ত অনুসারে পার্টি করেছেন। কারণ এমন নাই পার্টিটা এই ধরনের পার্টি না যে কেউ উচ্ছৃঙ্খল করলে যে সেই টপ হবে, সেটা এমন না। কমিউনিস্ট পার্টিরা স্তর বাই স্তর এরকম প্রচুর লোক হয়েছে, সেটা উদ্দীপনার বিষয় না। এটা কিন্তু এখনো জীবিত আছে ত্রিপুরা রাজ্যে, কারণ তার মধ্য দিয়ে জিতেন চৌধুরী হলো ত্রিপুরা রাজ্যের একটা পিলার এবং সাংগঠনিক দক্ষতা এবং রাজ্যের রাজনীতি করা থেকে মন্ত্রী থেকে সংসদ পর্যন্ত সেটা আলো দিশা দেখাতে পারবে এখন বর্তমান পরিস্থিতির কারণে। কারণ ত্রিপুরার যে সরকারটা, এই সরকার সবসময় উচ্ছৃঙ্খলতা করে, তার মধ্যে সব তারা স্কোয়াটিং, তাদের দাবি দাবা নাই, তাদের বক্তব্য একটাই, সিপিএম এর চান্দা আমরা তুলে নেবো। আজকেও আমরা দেখলাম কোথাও কোথাও অনেক জায়গাতে স্কোয়াটিং করছে। কিন্তু বিষয়টা এখনো ত্রিপুরা রাজ্যে, যে আপনারা ভালো করে জানেন, ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক বামপন্থীদের সাংগঠনিক সবটা অনেক মজবুত, অনেক শক্তিশালী, কিন্তু বিজেপি থেকে অনেক অনেক আগ্রহীদের মধ্যে রয়েছে, কিন্তু সন্ত্রাসের জন্য আগিয়ে যেতে পারছে না। তার মধ্যে দিয়ে প্রশাসন তো একদম নামকওয়াস্তা বসে থাকে, প্রশাসনের সামনে ঢিল মারছে, প্রশাসনের সামনে মদের বোতল মারছে, কিন্তু প্রশাসন নামকওয়াস্তা বসে থাকছে। কারণ আমরা উদয়পুরের মাধ্যমে অনেকটি ঘটনায় দেখলাম, এসপি সাহেব বয়া রয়েছেন, কিন্তু অন্যরা তাদের সামনে হুজুরি করছে, কিন্তু এসপি সাহেব কোনো অর্ডারই করেননি। যাই হোক, সেটা হলো আমাদের সাংগঠনিক ত্রিপুরা রাজ্যে প্রসারিত আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ এই সন্ত্রাস মোকাবিলা করে 2023 সালে পুনরায় কিন্তু বামপন্থী সেটা আসার অপেক্ষা রয়েছে। কিন্তু আপনারাও ভালো করে জানেন, সারা আমরাও ঘুরাঘুরি করি, আপনারাও বেশি করেন, তা মানুষের সাথেও আমরা কথা বলি, কিন্তু মানুষ এখন ডর ভয়ে কিন্তু মুখ খুলতে পারছে না। একটাই কারণ,
তাদের একটা কায়দা নিয়েছে, জুট পিরিয়ডের কায়দাটা ছিল বাজারে ঘাটে মারধর করা, বাড়ি ঘরে আক্রমণ করতো না। কিন্তু এখন তারা নতুন করে একটা কায়দা তৈরি করেছে, মিছিল করতে গেলে কিন্তু এখন রাস্তাতে না করে তারা আসছে সন্ধ্যা 9টার পরে মদ টদ খেয়ে আসার পরে বাড়িঘর ভাঙচুর করে। সের জন্য কিন্তু বামপন্থীরা এখন একটু দুর্বল হয়ে রয়েছে। কিন্তু দুর্বল বলতে সেটা এই জায়গাতে দুর্বল যে প্রকাশ্য ভারত বের হতে গেলে আক্রমণের মুখে পড়তে হয়। কিন্তু প্রশাসন নিরপেক্ষ ভূমিকা করতো। আমরা দেখলাম রংপুরের মাধ্যমে যারা কেস করেছে বামপন্থী চেয়ে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। কিন্তু বিজেপির একটা লোক এখন যে যারাই সন্ত্রাস করেছে তাদের জন্য একটা কিছু হবে। যাই হোক, সেটা হলো মূল বিষয় হলো 2023 সালে ত্রিপুরা রাজ্যে মানুষ, ত্রিপুরার জনগণের ত্রিপুরা রাজ্যে বামপন্থীর শান্তি সম্পৃক্তি ও উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য 2023 সালে বামপন্থীকে পুনরায় নির্বাচিত করবে। কারণ মানুষের একটাই মুখ হয়ে গেছে, মান বাবুর আমলে যাই করে দিয়েছে, বিপ্লব বাবু সেটাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখন যা করে দিয়েছে সেটিকে মেরামত করার মতন এখন পর্যন্ত কোনো তাদের দক্ষতা আমরা দেখি নাই। কিন্তু সমস্ত কিছুর মাধ্যমে বেকার থেকে সমস্ত কিছু তারা যে ধরনের প্রতিশ্রুতি গুলা দিয়েছিল সেই প্রতিশ্রুতি ধারে কাছে না। কিন্তু বিরোধীরা দাবি একটাই যে তুমি যে প্রতিশ্রুতি গুলা দিয়েছো 2018 সালের নির্বাচন আগে, সেই প্রতিশ্রুতি গুলা তুমি পালন করো। তার জন্য কিন্তু ছাত্র যুবরা আন্দোলনে নেমেছে। কিন্তু ধন্যবাদ, সঙ্গে থাকবেন। কতটা বামেদের পালে হাওয়া লাগাতে পারবে জিতেন চৌধুরীর রাজ্য সম্পাদকের ঘোষণা, এবং তিনি এই দায়িত্ব গ্রহণ করার পর কতটা এগিয়ে আসতে পারবেন এবং কতটা স্থায়ী হবে সেই লড়াই বা তাদের যে উদ্দীপনা? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দোলা থেকে বলছি। অ্যাকচুয়ালি আজকে যে উজ্জীবিত যে প্রসঙ্গটা নিয়ে কিছু বলতে চাই। প্রসঙ্গটা হলো যে আজকে যে জিতেন চৌধুরী মহাশয় মাননীয়, উনি সিপিএম এর রাজ্য সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। ওনাকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আমি যদিও সব বামপন্থী নই, বরাবরের বাম বিরোধী, তবুও যাই হোক যতটুকু জানি উনি একজন ভালো সাংগঠনিক নেতা। মাঠে ময়দানে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। উনি সংসদ ছিলেন, সংসদীয় রাজনীতি করেছেন এবং মানে মানে রাজ্যের যে কর্মীরা বা বিভিন্ন জেলা সংগঠন সম্পূর্ণ ওনার নখদর করে। যাই হোক, ওনার কাছে এটাই আমার প্রার্থনা থাকে যে উনি ওনার দলের যে গত 5 বছরে, লাস্ট 5 বছর ওদের ক্ষমতার এই যে নেতারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, মানুষকে মানুষ বলে ভাবেননি, এবং তারা এরকম অনেক নেতারা আছেন অনেক সম্পত্তি প্রতিবেদী কিন্তু কিছু নিজের নামে করে, এবং এদের যে ব্যবহার আচার আচরণে মানুষ ঠিকই বিরক্ত হয়ে ওই বামপন্থী থেকে মুখ করেছে। তবে হ্যাঁ, বামপন্থীদের রাজত্বে এমন এখন যে যা ঘটছে তা এরকম হয়। বামপন্থীর রাজত্বে ভালো শান্তিতে আবার থেকেছে, উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, ওনার আগামী দিনের শুভকামনা করি। ওনার কর্মজীবন সুখের হোক এবং মানে জনগণের ভালোবাসা পাত্র। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এর আগে যে দুজনকে এই রাজ্য দেখিয়েছেন বা রাজ্যের বাম কর্মীরা পেয়েছিলেন, যে তারা কিন্তু শুধুমাত্র সাংগঠনিক কাজটা বা দায়িত্বটা পালন করেছেন, অর্থাৎ তারা সংসদীয় রাজনীতিতে আসেননি। এবার যিনি রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করলেন, তিনি একাধারে সংসদীয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন, এখন প্রাক্তন সাংসদ, এবার লোকসভা নির্বাচনে জয়ী হননি। অপরদিকে সাংগঠনিক দায়িত্ব তার উপর ন্যস্ত হবে। গোটা রাজ্যের সংগঠনকে আরো একবার মজবুত করার যে দায়িত্ব জিতেন চৌধুরীর উপর পড়ল, সেটা কতটা সম্ভব হবে? 2023-এর আগে বামেদের অবস্থান কতটা ফিরে আসবে? নমস্কার, কে বলছেন? নমস্কার। উজ্জীবিত যে আপনারা প্রসঙ্গটা রেখেছেন, অবশ্যই উজ্জীবিত। আজকের পর থেকে এটা আমি নিজের অ্যানালাইসিস আপনাদের মাধ্যমে আমি প্রকাশ করতে আমি আপনাদের কাছে বলছি। আগামী 2023 বিধানসভা নির্বাচনে বর্তমানে ত্রিপুরার যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির উপর নির্ভর করে পাহাড়ে সিপিআইএম দল 12 থেকে 15টা আসন পেতে পারবে এবং সমতলে 40টার মধ্যে 25 থেকে 30টা আসন পাবে, এবং জিতেন্দ্র চৌধুরী মানুষ সরকার নেতৃত্বে ত্রিপুরাতে বামপন্থী সরকার গঠন হবেই হবে। কোনো অশুভ শক্তি আর কাজ করবে না। জিতেন চৌধুরীর জনপ্রিয়তা পাহাড়ে 100%-এর বেশি, এটা নিঃসন্দেহে। আর বিজেপির কপালে দুঃখ আছে আগামী দিনে, এটা যাতে বিজেপি দল জেনে থাকে। বিজেপির কপালে অনেক দুঃখ আছে, জিতেন চৌধুরীর রাজ্য সম্পাদক হওয়াতে বিজেপির কপালে দুঃখ আছে অনেক। নমস্কার, ভালো থাকবেন। দেশে বামপন্থী কনফার্ম। ধন্যবাদ।
সম্পাদক মণ্ডলীতে বা বামেদের সম্পাদক মণ্ডলীতে বেশ কয়েকজন নেতৃত্বের নাম উঠে এসেছিল এবং সেই জায়গায় প্রত্যেকটি নামকে পেছনে ফেলে জিতেন চৌধুরী এগিয়ে গেলেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 2023 পর্যন্ত জিতেন চৌধুরী সম্পাদক হবার পর যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেটা কি স্থায়ী থাকবে, নাকি এটা আরো একটি ভুল সিদ্ধান্ত হতে পারে, এটা 23-এ একেবারে হারিয়ে যেতে পারে বামেরা? অর্থাৎ বিধানসভায় যে 16টি আসন এখনো বামেদের জন্য বরাদ্দ রয়েছে, 23-এ কি সেই সংখ্যাটা বাড়বে? নমস্কার, কে বলছেন? নমস্কার, নারায়ণ রায় বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। দেখুন, আসলে সত্যিকারে হলো বামফ্রন্ট মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ জিতেন বাবুকে আমি প্রশাসক হিসেবে অনেকদিনই দেখেছি। উনি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন। ওনার কাজকর্ম খুব সাফ সুতরা ছিল, যাকে প্রশাসনের উনি যে কাজ করতেন, একটা ফাইল গেলে একদিনের বেশি ওনার কাছে থাকতো না। আমি ওনাকে যে উপজাতি কল্যাণ দপ্তর থেকে সরিয়ে সাংসদ তৈরি করেছেন বামফ্রন্ট, আমার ব্যক্তিগত মতেই প্রকাশ করছি, এটা বামফ্রন্টের ভুল সিদ্ধান্ত ছিল। কারণ ওনার জায়গায় অগুর দেববর্মাকে দিয়েছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অগুর দেববর্মা উপজাতি হয়েও উপজাতিদের কল্যাণে কাজ জিতেন চৌধুরী থেকে অর্ধেকের কম করেছেন। অগুর দেববর্মার কাছে ফাইল গেলে একটা ফাইল 1 বছর 6 মাস 2 বছর পর্যন্ত আটক করে রাখতেন। আমি শুধু একটা ফাইলের কথা বলবো, উপজাতি কল্যাণ দপ্তরের ট্রাইবাল সুপারভাইজার এই ফাইলটা আমি আমার একটু অসুবিধার কারণে নাম্বারটাও আমার দেওয়ার ইচ্ছা ছিল, পারলাম না, সময়ের অপেক্ষা বাই করতে পারলাম না। উনি 1 বছর ওনার টেবিলে ফেলে রেখে 1 বছর পরে উপজাতি কল্যাণ দপ্তরের সেক্রেটারির কাছে ফেরত দিয়েছেন। এখানে প্রায় 100-র উপরে বেকার হতাশাগ্রস্ত হয়েছেন। এই চাকরিগুলি এখনো হয়নি, এখনো বিজেপি সরকারও দেয়নি, আরো পোস্ট বেড়েছে। কাজে আমি মনে করি ব্যক্তিগতভাবে জিতেন চৌধুরী উপযুক্ত লোক প্রয়োজন আছে। তবে সবচেয়ে বড় কথা হলো আসলে কি করবে। এখন এমন একটা সরকার আছে দিল্লি থেকে আগরতলা পর্যন্ত, যেটা স্বৈরাচারী সরকার। জিতেন বাবু কি এখানে পুলিশ নিয়ে মারামারি লড়াই করবে, গুন্ডা নিয়ে লড়াই করবে? এটা জোট আমলের থেকেও খারাপ সরকার এখন চলছে। দেখবেন এখন আগে বলেছে গোমতী দিয়ে জাহাজ স্টিমার আসবে, এইবার নতুন একটা কায়দা শুরু করছে। ডেইলি ওদের মিটিং এ 5,000, 6,000, 3,000, 4,000 লোক জয়েন করছে। আমার মনে হয় বাংলাদেশের আসামের সব লোক নিয়ে আসলো ওই সংখ্যাটা কম হয়ে যাবে। ওরা যা সংখ্যা বলছে, লোক কোথায় পায়? বিজেপি কিন্তু আরেকটা ধান্দাবাজ শুরু করেছে। জিতেন বাবু ভালো লোক, এটা পরিষ্কার। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। কতটা সে প্রভাব 2023 পর্যন্ত প্রভাবিত হয় সেদিকে তাকিয়ে থাকতে হবে। এবং তার আগে কি মনে হচ্ছে আপনাদের, যিনি একাধারে সাংগঠনিক নেতৃত্ব, অপরদিকে সংসদীয় বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে, এর আগে যে দুজন রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, বিজন ধর এবং প্রয়াত গৌতম দাস, তাদের দুজনের কেউই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তারা শুধুমাত্র সংগঠনকেই শক্তিশালী রাখার বা মজবুত রাখার চেষ্টা করেছেন। ঠিক এই জায়গায় জিতেন চৌধুরী, যিনি সংসদীয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন, সদ্য প্রয়াত সাংসদ হয়েছেন, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে সংসদীয়ভাবে এবং দলের সাংগঠনিক বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে, কি মনে হয়? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো দাদা, আমি বিলোনিয়া থেকে শঙ্কর বলছি। হ্যাঁ বলুন। দাদা, আপনারা যে প্রোগ্রামটা দেখেছেন উজ্জীবিত, আসলে এটা তো আমি সঠিকভাবে বুঝি না। জিতেন চৌধুরীকে যে পদটা দেওয়া হয়েছে আমি মনে করি সঠিকভাবে। এতদিন সরকার এটা ভুল করেছে, আর এর মধ্যে আপনারা যে প্রোগ্রামটা দেখেছেন, আসলে আমরা ফোন করে আপনাদের কাছ থেকে সঠিকভাবে আমরা জানতে পারি না।
এবং সঠিকভাবে লাইনটা আমরা পাই না। আজকে পেয়েছি, আজকে এক সপ্তাহে আপনাদের এখানে লাইনটা পেয়েছি। তবে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যেগুলি চলছে এগুলি সঠিক না আমি মনে করি। এটাই আমার কথা। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যালো প্রসেনজিৎ, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে দেখেন উজ্জীবিত, আমি উদয়পুর। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আজকে দেখেন, আজকে উজ্জীবিত, আমি জিতেন চৌধুরীকে অভিনন্দন জানাই এই কারণে, উনি একজন ভালো লোক। উনাকে অনেকদিন পরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি খুব ভালো লোক। আপনার অডিও ডিভাইসটা কোনো কারণে বাড়ানো রয়েছে, মিউট করা হয়নি, তাই আপনার কথাই আপনি শুনছেন, সেই কারণে আমাদের অসুবিধা হচ্ছে আপনার বক্তব্য শুনতে। নমস্কার, কে বলছেন? আমি জিতেন চৌধুরীকে অভিনন্দন জানাই এই কারণে, উনি একজন ভালো লোক। নমস্কার, কে বলছেন? অনেকদিন পর ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি খুব ভালো লোক। বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বলার আগে অবশ্যই আপনাদের টিভির সাউন্ড মিউট করে নেবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি দিনের মার্কে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, যেটা বলছেন যে উজ্জীবিত, এটা ঠিক আছে। এখন গণমুক্তি পরিষদ উজ্জীবিত হয়ে গেছে, যেহেতু 3 বছরের জন্য আগামী 23 সেপ্টেম্বরে আবার এই সম্পাদক পদ আবার নির্বাচিত হবে। এর মধ্যে আবার 23-এর ইলেকশন আছে, ফেব্রুয়ারি বা মার্চের 22 তারিখে 23-এর। এর মধ্যে কিন্তু নির্বাচন করতে হবে এই জিতেন চৌধুরীর। হ্যাঁ, 23-এর নির্বাচন। যেহেতু গণমন্ত্রী পরিষদ এখন উজ্জীবিত হয়ে এবং পাহাড়ে দল লাগবে সিপিএমের, যদি পাহাড়ে দল লাগে তাহলে দেশে সিপিএম কাকের ক্ষমতা কারণ নাই। কারণ গণমন্ত্রী পরিষদ এমন সংগঠন, তারা দেখে কে সম্পাদক এবং মুখ্যমন্ত্রীও কে হইতে পারে, মন আছে। যদি জিতেন মুখ্যমন্ত্রী মন থাকে তাহলে কিন্তু দেশে সিপিএম আসবে। কারণ পাহাড়ের যে সিটটা আছে 20টা, যদি 20টা সিপিএম পায় তাহলে সমতলে আর 20-25টা পাইলে চলে, এমনই হয় বামের সিট। তো আশা করি উজ্জীবিত সিপিএম এখন সিপিএম 23-এ আসবে। এটা এই জন্যই এখন কথা হয়েছে, এটা এই সিপিএম এখন উজ্জীবিত হয়েছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। জিতেন চৌধুরী রাজ্য সম্পাদক এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যেভাবে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তার 1.5 বছর পর যখন 2023 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে, এই নির্বাচনে কতটা এই উদ্দীপনা গিয়ে একেবারে প্রভাব সৃষ্টি করতে পারে, নাকি একেবারে ক্ষণস্থায়ী হবে সেই উদ্দীপনা? নমস্কার, কে বলছেন? হ্যালো প্রসেনজিৎ, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আগের বার তো বলতে পারেনি, কেটে গিয়েছিল। প্রথমত আমার বক্তব্য হলো উজ্জীবিত, আর আমি জিতেন চৌধুরীকে ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই এই কারণেই, উনি দীর্ঘদিন পরে একটা সাংগঠনিক পদ পেয়েছেন। উনাকে সাংগঠনিক পদটা দেওয়ায় আমরা খুবই খুশি। যদিও আমি কিন্তু বামফ্রন্টটা লোক নয়, আমি বামফ্রন্ট বিরোধী, তারপর আমি ওনাকে ব্যক্তিগত হিসাবে আমি ওনাকে সাপোর্ট করি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো দেখেন, ওনাকে যে ত্রিপুরার মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে লোকসভাতে পাঠিয়ে দিল, সেটাও একটা মানিক সরকারের কারণ ছিল। তার কারণটা হলো, হ্যালো হ্যাঁ শুনছি, বলুন। তার কারণটা হলো মুখ্যমন্ত্রীর দড়ি টানাটানিতে। আজকে দেখেন তা করতে গিয়ে কি হলো, বামফ্রন্ট
শূন্যের আসনে চলে গিয়েছিল, এখন 16টা আছে। আর জিতেন চৌধুরীকে দেওয়াতে একটা ভালো হয়েছে, পাহাড়ে তারা অনেকটা বিস্তার লাভ করতে পারবে ক্ষমতা। আর আমি একটা কথা প্রসঙ্গিকা লাস্ট একটা কথা বলি, আমাদের বাতকলার বিড়াল বাবুর উদ্দেশ্যে, উনি মুখ্যের স্বর্গে বাস করেন, উনি ভীষণ উজ্জীবিত এই সরকারকে নিয়ে। উনি জানতে পারবেন না যে সরকারটা চলে যাচ্ছে, তার আয়ু শেষ। আর বিরাজ অবস্থা মুখ্য, উনি মুখ্যের উদ্দেশ্যে বাস করেন। নমস্কার দাদা, ভালো থাকবেন, এর বিরুদ্ধে আমার বক্তব্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ আমি বাতারঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রসেনজিৎ বাবু, আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে আপনারা এখন থেকে সরকারের কিছু গুণগান করুন, না হলে তো আমরা তো টিভিতে দেখতে পাই না আপনাদের চ্যানেল। গুণকীর্তন করলে হয়তো আপনাদেরকে দেখতে পাবো। হেডলাইন্স ত্রিপুরা তো ভালোই গুণকীর্তন করছে, তো যাই হোক, সেটা করলে আশা করি আমরা টিভিতে দেখতে পাবো। আর দ্বিতীয়ত, আজকে হচ্ছে গিয়ে একটা বামফ্রন্টের জন্য ঐতিহাসিক দিন। সত্যি কথা বলবো, আমরা সত্যি কথা, বিশেষ করে যুব বংশের লোকেদের কাছে এই জিতেন চৌধুরী একটা আলাদা মাত্রা লাভ করেছিল। আপনি যে প্রথমে কথাটা বলেছেন তার সঙ্গে মানে আমি কি কিছু প্রশ্ন করতে পারবো আপনাকে? শুনছেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন, অবশ্যই। আজকে কি সূর্য উঠেছে? হ্যাঁ উঠেছে। কে বললো আপনাকে? হ্যাঁ আমি দেখেছি, তাই উঠেছে। সেই মানে আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন যে গুণকীর্তন করতে হয় না। যদি এরকম কিছু কাজ হয়ে থাকে তাহলে সবাই জেনে যেতে পারেন, মানে দেখাতেই হবে, দেখানোর প্রয়োজন আপনার কথা সেইটার উপর আপনার কথা একদম ঠিক, আপনার কথা একদম ঠিক, কিন্তু মানে বলছি যে কিছু ওদেরকে মানে হাইলাইট করুন, ওদের ফলস জিনিসটাও তুলে ধরার চেষ্টা করুন, সেটাই বলছি। তাহলে হয়তো আপনাদের চ্যানেল আমরা দেখতে পাবো, এটাই বলছি আর কি। খুব দুর্ভাগ্য আমাদের, আমরা আগে টিভিতে বসে দেখতাম, ফোন করতাম, এখন তো ফোন করতে গেলেও এমন অবস্থা হয়, আপনাদের খবর দেখতে পারি না, এমন অবস্থা। যাই হোক, সেটা বলছিলাম আর কি। আর পাশাপাশি যেটা বলবো, সত্যি কথা বামফ্রন্টের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন, এবং আমি চাইবো উনার হাত ধরেই আগামী দিনে 23-এ বামফ্রন্ট ক্ষমতায় ফিরবে। রাজ্যবাসীর কাছে এটাই আমি আশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার। বিজেপির কপালে আজকে 10 নেমে গেছে দাদা। জিতেন চৌধুরীর যে জনপ্রিয়তা রয়েছে পাহাড়ে, বিজেপি ফুটে বুঝিয়ে দেবো, ফুটে দেখেন না। এই যে বাম আগে তো মানুষ করতো আইবুনি নিশ্চিত কনফার্ম, একবারে কনফার্ম হয়ে যাচ্ছে, একবার বাম ফোন কনফার্ম দিয়েছে আজকের পরে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুমন বলছি কমলাসাগর থেকে। হ্যাঁ বলুন। আজকে থেকে 2 দিন রতনলাল যে একটি মাধ্যমিক শিক্ষা ব্যাপার নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন, তো ওনার যে বক্তব্যটা 25 সেকেন্ড পর্যন্ত যে বক্তব্যটা, তিনি ওনার বক্তব্য দিলেন যে উনি ওনার পক্ষে অ্যারেঞ্জ করার কথা ছিল, যে না বলে বলছে যে ওনার কক্ষে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ উনি যে বললেন যে ওনার কক্ষে নাকি অ্যারেঞ্জ করা হয়েছে মিটিংটা, অথচ উনি একজন আইনমন্ত্রী হয়ে বলার উচিত ছিল যে মিটিংটা দেওয়া ওনার পক্ষে। তো ওই বিষয় নিয়ে একজন আইনমন্ত্রী হয়ে এরকম ভুল বক্তব্য দিয়ে দেওয়াটা তো ঠিক না, এই আর কি। কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন? এই যে আমাদের আইনমন্ত্রী বিগত, আজকে তো এই বিষয় নিয়ে আমরা কথা বলছি না, হয়তো আপনি ভুল ভেবেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। রঞ্জিত বাবু। হ্যাঁ বলুন। উজ্জীবিত হাসি পায় আসলে, তারা মাঝে মাঝে কিছু কিছু প্রসঙ্গ তুলেন, কিন্তু খুব হাসি পায়। দেখেন, ত্রিপুরার বাসীর দুর্ভাগ্য না হইলে এই ধরনের পরিবেশের, এই ধরনের অনুষ্ঠান আমরা মোকাবিলা হইতে পারি না। আজকে জিতেন চৌধুরী যে প্রক্রিয়া দিয়েছে,
আমি জানি না 2023 আরো 1.5 বছর প্রায় বাকি আছে, কিন্তু ইলেকশনে কে জিতবে কে হারবে এটা অন্য ব্যাপার, কিন্তু বিজেপি যে থাকবে না এটা কিন্তু 100% চূড়ান্ত ত্রিপুরাবাসী হিসাব করে রয়েছে। কারণ ত্রিপুরাবাসী যে আশা করে বিজেপি সরকার গঠন করছিল, এই আশা তো 100% ব্যর্থতা। কারণ এখানে আমি যে কোনো সংগঠন নাই, কোনো রাজনীতিকের কোনো কালচার নাই, এবং প্রশাসন এতটা দুর্বল করেছে। আগামী দিন আমরা আসলে বাড়ি ঘরে থাকতে স্থান পাবো কি এটাও যথেষ্ট সন্দেহের ব্যাপার আছে। কারণ সিপিএম প্রতি বছর আসলো, এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি সিপিএম বিরোধিতা, কিন্তু আমি সিপিএম এর এই দৃশ্য দেখতে পাচ্ছি না। আর সিপিএম এর আমি বলবো, আপনারা সংগঠনটা চেঞ্জ করুন, আপনারা প্রতিনিধি চেঞ্জ করুন, তাহলে অবশ্যই আপনারা জয় লাভ করতে পারবেন। আর তৃণমূল কংগ্রেস যে ত্রিপুরাতে এসে যে পরিবেশ তৈরি করছে, তারা খারাপ পরিবেশ তৈরি করেনি। তারা আসার পরেই কিন্তু বিজেপির মাথাটা হয়তো বা কিছু একটা আতঙ্ক পড়ছে। কিন্তু আমি জানি না এই আগামী দিনে যে ভোট ভাগাভাগি হবে, সিপিএম আসুক বা তৃণমূল আসুক, আমি আশা করি তাদের কাম্য তারা যে পার্টি আসুক, ত্রিপুরাবাসীর জন্য একটা শুভ দিন আসছে। আর বিজেপি উত্থান হোক আমি চাই। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা বলতেন যে বামেদের যে প্রথম সারির নেতৃত্ব রয়েছেন, তাদের পর দ্বিতীয় সারির আর নেতৃত্ব এ রাজ্যে তৈরি করা হয়নি, গড়ে তোলা হয়নি। প্রথম সারির নেতৃত্বরা যদি কখনো সরে যায় বা তাদের অবর্তমানে দলকে ধরে রাখার জন্য দ্বিতীয় সারির কোনো নেতৃত্ব নেই যারা এগিয়ে এসে দলকে ধরে রাখতে পারবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গৌতম দাসের প্রয়াণের পর রাজ্য জুড়ে একটি বক্তব্য বা একটি জল্পনা সৃষ্টি হয়েছিল যে পরবর্তী রাজ্য সম্পাদকের দায়িত্ব কার উপর ন্যস্ত হতে পারে। এবং এই মুহূর্তে যখন জিতেন চৌধুরীর নাম উল্লেখ করা হলো, বা আজ দুপুরের পর যখন জিতেন চৌধুরীর নাম উল্লেখ করা হলো বা ঘোষণা করা হলো, ঠিক তারপরেই কিন্তু সেই দুশ্চিন্তা অনেকটাই উদ্দীপনায় পরিণত হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, সেই উদ্দীপনা কি 2023 পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, নাকি খুব কম সময়ের মধ্যেই সেটা ম্লান হয়ে যেতে পারে? কি মনে হয় আপনাদের? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি জামালকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান সবসময় চালু করার জন্য। আপনি উজ্জীবিত, আসলে সত্যি উনি খুব ভালো লোক, জেন্টেল। আর বামফ্রন্টের মধ্যে প্রায় সব মানুষই আমি দেখি খুব ভালো এবং সাংগঠনিক শক্তি তাদের মধ্যে সবচেয়ে ভালো। বামফ্রন্ট সরকার নেই, কিন্তু এখনো তারা সমাজের জন্য সব সময় একটা আন্দোলন কর্মসূচি, মানুষের পাশে থেকে সবগুলি কর্মসূচি তারা রূপায়ণ করে। যেমন করোনার সময়, এখন করোনা চলছে, কিন্তু তারপরও যারা কন্টেনমেন্ট জোন ছিল, তখন বামফ্রন্টের কর্মীরা বারে গিয়ে তারা সেই খাবার পৌঁছে দিয়েছে। সব সময় একটা সংগ্রাম মনোভাব নিয়ে মানুষের পেশে থেকে লড়াই করে। সুতরাং বামফ্রন্ট সরকার আগামীতে আসবে, ওনার নেতৃত্বে যাই হোক, বামফ্রন্ট সরকার ভালো কাজ করে, তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখে। কিন্তু এখন যে সরকার চলছে দুর্নীতিগ্রস্ত, এবং সব সময় কথা বলা যাবে না, আন্দোলন করা যাবে না, কর্মচারীদের দিয়ে বলা যাবে না, হার ভেঙে দেওয়া, ওইসব কি চলছে? এই জন্য কি মানুষ বুঝ দিয়েছিল? মানুষ বুঝে গেছে। আর কোন দিন বিজেপি কংগ্রেস সরকার আসতে পারছে না, ঠিক তেমনি বিজেপি আর কোনো দিন আসবে না। বামফ্রন্ট সরকার আবার 25-30 বছর জন্য আবার ক্ষমতা আসবে, মানুষের শান্তি ফিরে আসবে, উন্নয়ন হবে, মানুষ শান্তি পাবে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। জিতেন চৌধুরীর হাত ধরে 2023 পর্যন্ত কি অনেকটাই ঘুরে দাঁড়াতে পারবে? যেভাবে মুখ থুবড়ে পড়েছিল 2018-তে, 2023-এ এসে অনেকটা ঘুরে দাঁড়িয়ে 16টি থেকে কি আসন সংখ্যা বিধানসভার অভ্যন্তরে অনেকটাই বাড়াতে সক্ষম হবে বামেরা, নাকি আরো বেশি মুখ থুবড়ে পড়বে? সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু যেভাবে এর আগের দুজন রাজ্য সম্পাদক কোনোভাবেই জনপ্রতিনিধি হননি, অর্থাৎ নির্বাচনে প্রতিনিধিত্ব করেননি, ঠিক সেই জায়গায় জিতেন চৌধুরী কিন্তু বহুবার তিনি জনপ্রতিনিধি হয়েছেন, নির্বাচনে জয়ী হয়েছেন, রাজ্যের মন্ত্রীর পদে ছিলেন বেশ কয়েক বছর এবং দায়িত্ব পালন করেছেন। শেষে লোকসভায় একজন সাংসদ হিসেবেও কিন্তু নির্বাচিত হয়েছেন, সদ্য প্রাক্তন সাংসদ তিনি।
এই জায়গায় সংসদীয় গণতন্ত্র এবং সাংগঠনিক গণতন্ত্র দুটোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে 2023-এ কি এগিয়ে নিয়ে যেতে পারবে দলকে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, সোনামালা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। আজকের যে প্রসঙ্গটা উজ্জীবিত, এটা একেবারেই সঠিক একটা প্রসঙ্গ। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা বলছি যে জিতেন বাবুকে যে করা হয়েছে তা অত্যন্ত সময় উপযোগী, কারণ উনি একজন অভিজ্ঞ লোক, শিক্ষিত লোক এবং মার্জিত লোক এবং একেবারেই সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। তাই তার মাধ্যমে কমিউনিস্ট পার্টি একেবারেই ঘুরে দাঁড়াবে, সঠিকভাবে ঘুরে দাঁড়াবে, সম্পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে সেই আশা করছি। আপনার অডিও ডিভাইস সাউন্ড বাড়ানো, তাই বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন লাইন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনছি, বলুন। আচ্ছা, আজকের যে প্রসঙ্গটা উজ্জীবিত, আমরা খুব উজ্জীবিত আজকের এই সিদ্ধান্তে। আর আপনাকেও আমি তার মাধ্যমে কমিউনিস্ট পার্টি একেবারেই ঘুরে দাঁড়াবে। কথা বলার সময়টুকু অন্তত আপনাদের অডিও ডিভাইসের মিউট করে রাখতে হবে, নয়তো আপনাদেরই কথা আপনারা শুনবেন এবং আমাদের অসুবিধা হয় আপনাদের বক্তব্যটা শুনতে। নমস্কার, কে বলছেন? নমস্কার প্রসেনজিৎ বাবু, আপনি কেমন আছেন এখন? এখন অনেকটাই ভালো, বলুন। ধন্যবাদ। বলছিলাম আজকে যে ডিসিশনটা নিল ত্রিপুরা স্টেট সিপিএম পার্টি, দ্যাটস এ গুড ডিসিশন। I also support it. So that next time I will say all members, these great men are also greatest. বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন লাইন। প্রশ্ন একটাই, ঘোষণার পরপরই যেভাবে সামাজিক মাধ্যম জুড়ে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বাম কর্মী এবং সমর্থকদের, সেই উদ্দীপনা 2023 পর্যন্ত কি থাকবে? 2023-এ এমন নতুন কোন কর্মসূচি বা এমন কোন রণনীতি কি গ্রহণ করতে পারবে জিতেন চৌধুরী, যাতে করে বিধানসভার অভ্যন্তরে যে 16টি আসন বামেদের জন্য বরাদ্দ রয়েছে, সেই 16টি আসন সংখ্যা অনেকটা বৃদ্ধি করতে পারবে, অন্তত 31-এর উপর যেতে পারবে? আবার কেউ কেউ বলছেন যে জিতেন চৌধুরীর নেতৃত্বেই এডিসি নির্বাচনে লড়াই করেছিল বামেরা, ঠিক সেখানে তো 0 আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ঠিক সেই জিতেন চৌধুরী কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে বামেদের সেই ব্যাটন? আবার কেউ কেউ বলছেন যে এই জিতেন চৌধুরী সাংগঠনিক এবং সংসদীয় গণতন্ত্রের অভিজ্ঞতা রয়েছে, দুটোকে একসঙ্গে ভারসাম্য রেখে একেবারে সমান্তরালভাবে তিনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে দুর্বিষহ অবস্থার কথা বলছেন বাম নেতৃত্বরা, অন্য বাম নেতৃত্বরা, ঠিক সেই দুর্বিষহ অবস্থা কাটিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করা কতটা সম্ভব হবে সেটা অবশ্যই সময় বলবে। তিনি আজ দায়িত্ব গ্রহণের পরপরই কিছুক্ষণ সংবাদ মাধ্যমের সামনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। প্রথম দিকে বেশ কয়েকটি জায়গা আপনারা শুনেছেন, আরো একটি অংশ আপনারা শুনুন ঠিক দায়িত্ব নেওয়ার পর কি বলেছিলেন। তাহলে নতুন কি দেবে? হ্যাঁ, সেই চেহারাগুলো যদি ত্রিপুরাজ্যের জনগণের যে মৌলিক যে সমস্ত সমস্যা, কাজ, খাদ্য, পশ্চাৎপদতা, কর্মসংস্থান এবং গত 3.5 বছর ধরে বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরাজ্যের যে লাগামহীন আজকে এই লুটতরাজ চলছে, তার বিরুদ্ধে যদি তার কথা তুলত, তাহলে হয়তো কিছু মুখ দেখা যেত। কারা পাচ্ছেন সেখানে? যারা বিজেপিতে গিয়ে দেখছে, যারা এখানে সব মরিচিকা, এরা এখন আসছে, আবার কদিন বাবুর দিকে যাবে। কাজে জনগণ কোথায়, লোক কোথায়? কাজে ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলন, এতে মোটে ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ এতগুলো মুখ এক এক সময় এক এক ধরনের পোশাক পরে, এক এক ধরনের স্লোগান তুলে, একই মানুষগুলো, এদের প্রতি আরো ঘৃণা আরো বাড়বে, তারা আগামী দিন আরো জনবিচ্ছিন্ন হবে। শুধু পয়সার জোরে মিডিয়াতে এদের বিজ্ঞাপন আসবে, আপনারাও
দুই চার লাইন লিখতে বাধ্য হবেন, খবরে দুই চার লাইন বলতে বাধ্য হবেন, কিন্তু মানুষের যে মনের ভেতরে, হৃদয়ের ভেতরে যে ব্যথা, এই ব্যথা উপশম হবে না। এবং এটা উপশম করার জন্য একটাই রাস্তা, সেটা হলো বামফ্রন্ট, সিপিআইএম। তারাই এই সমস্যাগুলো লড়াই করছে। আগামী 27 তারিখে আমরা এই রাজ্যে এই যে সর্বভারতীয় যে কৃষক আন্দোলন, তাদের যে স্লোগান, এবং তার সাথে 19টি রাজনৈতিক দল যে এই দাবিগুলো রেখে সারা দেশে লড়াইয়ের ডাক দিয়েছে, আমরা সেই লড়াইয়ের প্রতি আমরা সমর্থন জানাবো এবং 27 তারিখের বন্ধ সফল করার জন্য আমরা আহ্বান রাখবো। আগামী 21 তারিখে বামফ্রন্টের কনভেনশন আছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কাজে মানুষ দেখছে যে মানুষের প্রকৃত সমস্যার কথা কে বলে, কে উপলব্ধি করতে পারে, কে এসব লড়াই করছে। কাজে এগুলোতে কি পাহাড়ে বলুন কি সমতলে বলুন, যে নামে আসুক, এতে ত্রিপুরার যে চিরা বিজবে না নতুন করে, সে দায়িত্ব আদালতে পালন করতে হবে। স্যার, একটা রাজনীতি নিয়ে আপনার কি পরিকল্পনা? না, পাহাড় এবং সমতল যে দুটি জায়গাতে আমরা আক্রান্ত, ঠিকই যে বিগত। শুনলেন, আরো একজন দর্শক রয়েছে। নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। জিতেন চৌধুরী নিজে যখন দায়িত্ব গ্রহণ করলেন বা দায়িত্ব পেলেন, তারপর সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়ায় যা বললেন সেটা বিভিন্ন অংশে আপনারা শুনেছেন। ঠিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেন যে বামেরা দীর্ঘ ক্ষমতায় থাকার পর বা দীর্ঘ বছর ক্ষমতা ধরে রাখার পর তারা দ্বিতীয় সারির নেতৃত্বদের সুযোগ করে দেয়নি, বা দ্বিতীয় সারির বা নতুন প্রজন্মের কোনো নেতৃত্বকে গড়ে তোলেনি, যারা বর্তমান নেতৃত্বদের অবর্তমানে দলকে এগিয়ে নিয়ে যাবার কাজটা করবেন। একেবারে কুক্ষিগত করে রেখেছিলেন সমস্ত ক্ষমতা, সমস্ত দায়িত্ব। ঠিক এই জায়গায় যখন প্রথম সারির নেতৃত্বরা একেবারে বয়সজনিত কারণে কিংবা রোগগ্রস্ত হচ্ছেন, কিংবা একেবারে তারা শারীরিক অসুবিধার জন্য দলীয় কর্মসূচিতে সেই অর্থে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছেন না, ঠিক সেই জায়গায় অনেকটা ব্যবধান তৈরি হচ্ছে। সেই ব্যবধানটা অনেকটা কভার আপ করার মতো নেতৃত্ব নেই। ঠিক একই রকমের জল্পনা, একই রকমের বিষয় উঠে এসেছিল যখন গৌতম দাসের প্রয়াণ ঘটে। তখন এই জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল যে পরবর্তী রাজ্য সম্পাদক কে হবেন, কার উপর সেই দায়িত্ব দেবে দল, এবং যে দল বা যে নেতৃত্ব বা যে রাজ্য সম্পাদক রাজ্যের বামেদের অনেকটাই ঘুরে দাঁড় করানোর জন্য নেতৃত্ব দিতে পারবেন। ঠিক এই জায়গায় জিতেন চৌধুরীর নাম ঘোষণার পর অনেকটাই দেখা গেছে যে সেখানে উদ্দীপনা বা অনেকটাই উজ্জীবিত হয়ে উঠেছেন বাম কর্মী সমর্থকরা। সেই উজ্জীবিত হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে, এটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম, আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম। এবং অধিকাংশ মানুষ বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে ভালো এবং তার নেতৃত্ব, বিশেষ করে সাংগঠনিক এবং সংসদীয় নেতৃত্ব, তার অভিজ্ঞতা রয়েছে, ঠিক সেই জায়গায় অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে 16 আসনে এখন বরাদ্দ রয়েছে বিধানসভায় বামেদের জন্য, ঠিক 2023-এর পর সেই সংখ্যাটা কতটা বাড়াতে পারবে, সেটা একেবারে রাজ্য দখল বা ক্ষমতা দখল করার জন্য কি যথেষ্ট হবে? আবার কেউ কেউ বলছেন জিতেন চৌধুরীর নেতৃত্বেই তো এডিসি নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের, ঠিক সেই জিতেন চৌধুরীর উপর কতটা ভরসা রাখা যাবে, সবটাই সময় বলবে। আর তার চেয়ে বড় বিষয়, বামেদের যে এই মুহূর্তে নানাবিধ অভিযোগ, হামলা হুজ্জতির শিকার হওয়া, একেবারে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটা এবং তাদের নেতৃত্বদের নামে মিথ্যা মামলার যে অভিযোগ, সেই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে দলকে একেবারে নির্বাচনের দোরগোড়ায় পর্যন্ত পরিচালনা করতে কতটা সক্ষম হবে জিতেন চৌধুরী, সেইটাও তো বলবে সময়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন PP24।
আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে